যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিটা বন্ধ করা দরকার। ওই কোম্পানি গত 2 বছর ধরে শুধু লোকসানেই আছে। নাসিরুল তালুকদার কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। তার চোখে চিন্তার রেখা, যেন তিনি ফ্যাক্টরির ভবিষ্যৎ নিয়ে আরো গভীরভাবে ভাবছেন। তারপর ধীরে ধীরে তিনি কপালের ঘাম মুছে বললেন, আহ, আমি জানি, তবে ওটা বন্ধ করা সহজ নয়, অনেক কিছু জড়িত। কিন্তু তুমি ঠিক বলেছ, আমাদের এই লোকসান চলতে দেওয়া উচিত নয়। ঈশান একটু নীরব থেকে মাথা হেলিয়ে বলল, আমি শুধু এইটুকু বলতে চাই যে সময় নষ্ট করা আর কিছুই না। যদি আমাদের হাতে সময় থাকে তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওখানকার কাজ ভালো লাগেনি আমার, তোমার ম্যানেজারও সুবিধার না। নাসিরুল আবার মাথা নেড়ে বললেন, বুঝেছি, তবে এই সিদ্ধান্তটা একসাথে নিতে হবে। আমাদের অনেক কিছু দেখার আছে, আর কিছুদিন পর্যবেক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নেব। খাদিজা তালুকদারের মুখে একটু শূন্যতা ফুটে উঠল, তবে তিনি কিছু বললেন না। সে শুধু সবার কথাবার্তা শুনছেন এবং নিজের মনস্থির করছিল কিভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। রিমি প্লেট গুছিয়ে সবার জায়গায় রেখে দিল। কিছুক্ষণ পর রাশিদা শৈলীকে নিয়ে নিচে নামতে শুরু করলো। নিশান আর চোখে একবার সেটা দেখে নিজের প্লেট এগিয়ে নিল। রাশিদা শৈলীকে নিজের পাশে বসালো। এদিকে মিমি এসে ধপ করে নিশানের পাশে বসে পড়ল। নিশান ভ্রু কুচকালো, তবে বলল না কিছুই। শৈলীও মাথা উঠিয়ে এক পলক নিশানকে দেখল। রাত গভীর হয়ে এসেছে, আকাশে ছড়িয়ে আছে নক্ষত্রের মৃদু আলো, তবে চারপাশে কিছুটা শুনশান নীরবতা বিরাজ করছে। বাতাসে ঠান্ডা এক অনুভূতি, যেন রাতে কিছু একটা ঘটে যাবে। বাড়ির জানালাগুলো বন্ধ, ঘরের আলো কমিয়ে আসতে থাকে। শৈলী নিজেকে আরেকটু একাকী অনুভব করছে। রাতের এই নিস্তব্ধতা যেন মনকে আরো ভারী করে তুলেছে। বাড়ির ভিতরে অল্প কিছু নরম আলো এসে পড়েছে। পিছনে কোথাও দূরে রাতের সিটি লাইটের ঝলকানি দেখা যাচ্ছে, কিন্তু ঘর থেকে এসব কিছুই যেন হারিয়ে গেছে। শুধু শৈলীর হৃদয়ের মধ্যে কিছু অজানা কষ্ট আর সংখ্যা ভর করেছে। অন্যদিকে বাড়ির অন্যরা নিজেদের মতো আছে। রিমি চুপচাপ পড়াশোনা করছে, খাদিজা তালুকদার ঘরের মধ্যে হাঁটছে, আবার মিমি হয়তো নিজের মনে কিছু ভাবছে। কিন্তু সবাই জানে রাতের এই গভীরতায় কিছু একটা অদৃশ্য চাপ যেন বাড়ির এক একটি কোণে ফেলে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। ঈশানও নিঃশব্দে নিজের ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। তার চোখে তীব্র এক দৃষ্টি, যেন সে কিছু একটা ভাবছে, বা হয়তো তার মন এক জায়গায় আটকে আছে। তবে বাইরে চলমান রাতের অন্ধকারে তবে এক মুহূর্তের জন্যও যেন শান্তি পাচ্ছিল না। সবকিছুই যেন থমকে গিয়েছে। আর রাতের এই গভীরতা এক এক করে সবাই তাদের নিজস্ব দুনিয়ায় আর রাতের এই গভীরতা এক এক করে সবাইকে তাদের নিজস্ব দুনিয়ায় নিয়ে যাচ্ছে। শৈলী শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, চোখ একদম নিশ্চল স্থির। হঠাৎ বালিশের পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা অল্প শব্দে বেজে উঠল। নোটিফিকেশনের টোন শুনে শৈলী ফোনটা এনে চোখের সামনে ধরল। একটা মেসেজ এসেছে। ভ্রু কুঁচকাল সে। মেসেজের জায়গায় চাপ দিতেই আননোন নাম্বার থেকে আসা এক মেসেজ ভেসে উঠল। স্ক্রিনে জ্বলে উঠে একটা লাইন, উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু ঘুমালে ভালো হয়। চোখ বড় বড় করে তাকালো শৈলী। আননোন নাম্বারটা ভালো করে দেখলো। এই নাম্বার একেবারেই অচেনা, কখনোই দেখেনি আগে। কার নাম্বার হতে পারে? আর শৈলীকে এমন মেসেজ দিলই বা কেন? কিছুক্ষণ চিন্তা করে ভুল করে এসেছে ভেবে শৈলী ফোনটা রাখতে না রাখতেই আবারও আরেকটা শব্দের ঝংকারে ফোনটা বেজে উঠল। এবারও চমকে তাকালো সে, তবে এবার এটা মেসেজ নয়, কেউ কল করেছে। ফোনটা আবারও চোখের সামনে ধরতেই ভেসে উঠল, ঈশান ভাই। শৈলী এবার তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। এত রাতে নিশানের কল পাওয়াটা মোটেই স্বাভাবিক নয়। একটা ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে শৈলী কলটা ধরলো। কিছু বলতে যাওয়ার আগেই ওপাশ থেকে গম্ভীর পরিচিত সে পুরুষালী কণ্ঠে আদেশ ভেসে এলো, দুটো শাল নিয়ে 5 মিনিটের মধ্যে ছাদে আসবি। কথার অবাধ্য হলে আমি গিয়ে তোকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেব। নিশানের ভয়ানক হুমকির তোপে তড়িঘড়ি করে বিছানা ছাড়লো শৈলী। সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভেসে থাকা চুলগুলো এক হাতে পেঁচাতে পেঁচাতেই আশেপাশে তাকিয়ে গুছিয়ে রাখা নিজের শালটা খুঁজল। এই কনকনে ঠান্ডায় মেরুন রঙের এই শালটাই তার একমাত্র অবলম্বন। সারি সারি বই গচ্ছিত টেবিলের সামনে থাকা চেয়ারে ভাঁজ করে রাখা শালটা দেখেই শৈলী চুল খোপা করে ফেলল। দ্রুত শাল পেঁচিয়ে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির দরজা খুলে ভেতরে হাত বাড়িয়ে দিল সে। ঠান্ডা রাতে শীতে
শরীর একটু কুকড়ে আসছিল, কিন্তু নিশানের আদেশ তাকে বসে থাকার সুযোগ দিল না। একের পর এক শালে হাত বুলাতে লাগলো শৈলী। মেরুন রঙের উলের শালটা তো নিজের জন্য নিয়ে নিয়েছে, এখন নিশানের জন্য একটা ভালো শাল দরকার। তবে শৈলী জানে নিশান কোনো বাহারি বা নরম শাল পছন্দ করবে না, কেবল এক রঙা ভারী কিছু হলেই চলবে। মানুষটাই তো এক রঙা। খুঁজতে খুঁজতে এক কোণায় রাখা কালো রঙের উলের শালটা চোখে পড়ল। নিশান একবার এটা নিয়ে গিয়েছিল, কিন্তু পরে কোথাও রেখে ভুলে গিয়েছিল। শৈলী দেখে সেটা আবার আলমারিতে তুলে রেখেছিল। শালটা হাতে নিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়িয়ে গেল শৈলী। চুলগুলো আরো ভালো করে বেঁধে নিল। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সে পাত্তা দিল না। নিশানের রাগের স্বর এখনো কানে বাজছে। তাড়াতাড়ি পায়ের মোজা পরে নিল, ঠান্ডা যেন না লাগে। সব গুছিয়ে দরজার দিকে পা বাড়াতে বুক ধক করে উঠল। নিশান কেন এত রাতে তাকে ছাদে ডাকলো? আর সে অচেনা নম্বরের মেসেজ, এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে? নাকি নিশান কেবল কোনো দরকারি কথা বলার জন্যই ডেকেছে, আর অচেনা নাম্বারের মেসেজটা নিতান্তই এক কাকতালীয় সাময়িক ঘটনা? কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় নেই। নিশানের ধমকের কথা মনে পড়তেই হাতের শাল আরো শক্ত করে চেপে ধরে শৈলী সিঁড়ির দিকে দৌড় দিল। নিশানকে বেশি অপেক্ষা করানোর মানে আরো বড় ঝামেলা আদর করে ডেকে আনা। রাত গভীর হয়েছে, আকাশের বুক জুড়ে ঝলমলে তারা ছড়িয়ে আছে। পূর্ণিমার আলো চারপাশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে, যেন পুরো পৃথিবী এখন শুধুই নরম রূপলি আভায় ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া আলতো করে বইছে, মাঝে মাঝে গা ছমছমে অনুভূতি তৈরি করছে। দূর থেকে ভেসে আসছে কোথাও যেন রাত জাগা কোনো পাখির ডাক, কিংবা কোনো কুকুরের একলা খেউ খেউ। শহরের কোলাহল থেমে গেছে, এখন শুধু রাতের নির্জনতা আর বাতাসের স্নিগ্ধ সুর চারপাশে ঘিরে রেখেছে। ছাদের এক কোণে নিশান দাঁড়িয়ে আছে, দু হাত শক্ত করে রেলিং ধরে রেখেছে সে। আঙ্গুলের গিঁটগুলো পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন কোনো গভীর শূন্যতায় সে ডুবে আছে। চোখ দুটি স্থির, সামনের ফাঁকা অন্ধকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আদৌ কিছু দেখছে কিনা তা বোঝা যাচ্ছে না। ঠান্ডা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, তবু সে একবারের জন্যও নড়ছে না। শৈলী ধপ ধপ শব্দ করে ছাদে উঠে এসে নিশানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। চলন্ত পা দুটি স্থির করে রাখলো, চোখ বরাবরের মতো প্রশ্নসূচক দৃষ্টিতে রয়েছে। নিশানের এই অনুভূতিহীন নির্লিপ্ত অবস্থানটা সে অনেকবার দেখেছে, কিন্তু আজ কেন যেন একটু বেশি অস্বাভাবিক লাগছে। বুকের ভেতর অজানা সংখ্যারা দোলা দিয়ে উঠল, যেন নিশান কোনো অদৃশ্যভাবে পিষ্ট হয়ে যাচ্ছে, অথচ কাউকে কিছু বলছে না। হাতের শালটা শক্ত করে চেপে ধরে শৈলী ধীরে ধীরে নিশানের দিকে এগিয়ে গেল। ঠান্ডা বাতাস তার গায়ে কাঁপন ধরাচ্ছে, কিন্তু নিশানের এই নীরবতা তাকে আরো বেশি অস্থির করে তুলছে। বেশি দূরে এগোলো না শৈলী, শুধু দূরত্ব নিয়ে ঠোঁট ভিজিয়ে রাখতে চাইল। তবে সে কিছু বলে ওঠার আগেই চাপা স্বর ভেসে আসলো ও পাশ ফিরে শূন্য তাকিয়ে থাকা পুরুষের থেকে। লুকোচুরি খেলছিস আমার সাথে? খানিক চমকে গিয়ে তৎক্ষণাৎ বুকে থুতু করে চোখ পিটপিট করলো শৈলী। নিশান এদিকে না তাকিয়েও কিভাবে তার উপস্থিতি বুঝলো কোনোভাবেই মাথায় ঢুকলো না সদ্য অষ্টাদশীর। অবাকে রেশ কাটাতে না কাটাতেই নিশান এদিকে না তাকিয়েই চাপা কণ্ঠে ফের বলে উঠল, পা টিপে টিপে আসার মানে কি? আমি তো তোকে আসতেই বলেছি, লুকোচুরির কি দরকার? বলে এ পর্যায়ে মাথা ঘুরিয়ে শৈলীর দিকে ফিরে তাকালো নিশান। দু হাত বুকে গুজে নিয়ে ভ্রুকুচকে ফেলল। শৈলী অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তার হাতের শালটা নিশানের জন্য এনেছিল, কিন্তু এখন সেটা আঁকড়ে ধরে যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। নিশানের দৃষ্টি তার দিকে স্থির, গভীর, যেন ভেদ করে দিতে চাইছে শৈলীর ভাবনাগুলো। ঠান্ডা বাতাসে শৈলীর কাঁধ কেঁপে উঠল, তবু সে নিজেকে সামলে নিয়ে মৃদুস্বরে বলল, লুকোচুরি খেলছি না নিশান ভাই, বাড়ির সবাই ঘুমিয়েছে তো, তাই ধীরে আসছিলাম যেন শব্দে কেউ টের না পায়। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে যেন সেসব অনুভবই করছে না। গভীর স্থির চোখে শৈলীকে দেখে নিয়ে চাপা স্বরে বলল, সবাই ঘুমিয়ে গেছে, তুই এইভাবে আসবি সেটা জানতাম, কিন্তু তোর পা টিপে টিপে আসার দরকার ছিল না। এক্স্যাক্টলি তোর ভয়টা কাকে নিয়ে? শৈলী নিশানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না।
সে একটু ইতস্তত করে বলল, ভয় কাকে নিয়ে নয়, ভয় কেন সেটা বোঝার চেষ্টা করুন নিশান ভাই। এই বাড়ির কেউ আমাকে এখানে দেখতে চায় না। এভাবে মাঝরাতে কারোর চোখের সামনে পড়ে অশান্তি করতে মোটেই ইচ্ছুক নই। নিশান এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এই বাড়ির সবাই চাইবে কি চাইবে না সেটা নিয়ে তোর ভাবার দরকার নেই। বলে আবার মুখ অন্যদিকে করলো। খানিক নীরবতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় এগোতেই লাগলো। এমন নীরবতায় অস্বস্তির বন্যা বয়ে যাচ্ছে শৈলীর সর্বাঙ্গে। শেষে এবার গভীর শ্বাস নিয়ে এসে বলল, আপনি আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন নিশান ভাই? ঘুমাবেন না? নিশান শৈলীর কথার জবাব দিল না, বরং খানিকক্ষণ তাকিয়েই থাকলো তার দিকে। হঠাৎ সে চোখ ফিরিয়ে একটু হেসে ফেলল। তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং এক ধরনের শূন্যতা লুকিয়েছিল সেখানে। চোখ নামিয়ে রেলিংয়ে আঙ্গুল চালিয়ে ধীরে ধীরে বলল, ঘুম। বিছানায় গা এড়িয়ে ঘুমে তো তারাই যায় যাদের মনে শান্তি আছে শৈলী। আর আমি তো সেই মানুষ যার রাতের ঠিকানা শুধু অস্থিরতা। শৈলী নিশানের কথাগুলো শুনে চুপ করে গেল। তার ভিতর কোথাও যেন একটা অদৃশ্য শিরশিরে অনুভূতি বয়ে গেল। নিশানের এই নির্লিপ্ত অথচ গম্ভীর কথাগুলো তার মনে কেমন যেন ছাপ ফেলে গেল, ঠিক যেন রাতের আকাশে একলা জ্বলতে থাকা কোনো নক্ষত্রের মতো। মানুষ শূন্যতার ওজন বোঝে না যতক্ষণ না সেটার ভার তার হৃদয়ের শিরা ছিঁড়ে দেয়। আমি সেই ভার বয়ে চলেছি প্রতিদিন, প্রতি ঘন্টা। শৈলী এবার সত্যিই থমকে গেল। নিশানের গলা যেন অন্যরকম লাগছে আজ। ভেতরে জমে থাকা একরাশ ক্লান্তি আর চাপা যন্ত্রণা গোপন করে রাখা স্বরে। শৈলী ধীরে ধীরে আরেকটু এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল শালের জন্য। শান্ত গলায় ছোট্ট আবেদন করলো যেন। শালটা নিন নিশান ভাই, ঠান্ডা লেগে যাবে। নিশান শৈলীর দিকে তাকালো। তার চোখে কিছু ছিল, এক মুহূর্তের জন্য বোঝা গেল না, কিন্তু পরক্ষণেই সে একটা টু শব্দ না করে হাত বাড়িয়ে শালটা নিয়ে কাঁধে জড়িয়ে নিল। শৈলী নিশানের মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতো পারল না। নিশান নিশান যেন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। এই নীরব রাতের চাঁদ আর তারাগুলো তাদের দুজনকে নীরবে দেখছে, কিন্তু কেউই মুখ খুলছে না। বাতাস বইছে ধীর লয়ে, যেন নিশানের মনের অতল গহ্বরের সঙ্গে তাল মিলিয়ে চলছে এই রাত। হঠাৎ নিশান একটা বড় শ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো। শৈলীও তৎক্ষণাৎ ভদ্রের মতো মাথা নিচু করে নিশানের কথা শোনার অপেক্ষায় রইল। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়েই রইল, যেন কিছু বলবে, আবার যেন নিজেই তার ভেতরের কথাগুলো আটকে রাখছে। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, চোখের গভীরতা আরো ধোয়াটে করে তুলছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে নিচু গলায় নিশান বলল, কাল তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। শৈলী বিস্মিত চোখে তাকালো, কিন্তু নিশানের মুখে কোনো ব্যাখ্যা নেই। সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন শৈলীর প্রতিক্রিয়ার অপেক্ষায় নেই, বরং নিজের মনে কিছু স্থির করছে। শৈলী কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, কোথায়? নিশান চোখ নামিয়ে রেলিং এর দিকে তাকালো, যেন উত্তরটা বাতাসে ছড়িয়ে দিল। এখন জানতেই হবে, না জানলে হয় না। শৈলী মাথা নিচু করে ঘাড় ডানে এড়িয়ে দিল, নীরবে বুঝিয়ে দিল। হায় হায়, আপনি বললে সব হয় নিশান ভাই। নিশান নীরবে শৈলীর মাথা ঝাঁকানো দেখে সন্তুষ্ট হলো। ঠান্ডা কণ্ঠে বলল, কাল জানতে পারবি। সকাল 8টায় তৈরি থাকিস। দেরি করলে আমি কিন্তু রেখে চলে যাব। শৈলী তৎক্ষণাৎ মাথা তুলে জোর গলায় জানান দিল। আপনার অফিস? শৈলী ভেবেছিল নিশান হয়তো নিজের অফিসের কথা ভুলে গেছে, অথচ বোকা শৈলী আজও নিশানকে ঠিকঠাক ধরতে পারল না। বাঁকা হেসে নিশান ধীর গলায় বলে উঠল, ছুটি নিয়েছি, আকাশ সব সামলাবে। শৈলী অবাক হয়ে তাকিয়ে রইল নিশানের দিকে। অফিসের এত কাজ ফেলে ছুটি নিয়েছে? নিশান, যে নিজের কাজের বাইরে কিছুই ভাবতে চায় না, সে হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? শৈলীর চোখে মুখে প্রশ্ন দেখে নিশান আর কিছু না বলে আবার শূন্যে তাকালো, যেন রাতের আকাশের তারা গুনছে, অথচ নিজের ভেতরের অস্থিরতা লুকোচ্ছে। শৈলী এবার সাহস করে ধীর পায়ে একটু এগিয়ে এসে নিশানের সামনে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে ওর শাল উড়ে যেতে চাইছে, কিন্তু সে শক্ত করে ধরে রাখলো।
আপনি আসলে কোথায় নিয়ে যেতে চান আমাকে নিশান ভাই? নিশান এবার চোখ তুলে তাকালো। গভীর দৃষ্টি, যেন রাতের চেয়েও কারো কিছু ওর ভেতরে লুকিয়ে আছে। এক মুহূর্ত শৈলীর দিকে তাকিয়ে থাকলো, তারপর নিচু স্বরে বলল, কোথাও, হয়তো এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত তোকে কেউ নিয়ে যায়নি। শৈলীর বুকের ভেতরটা দাও করে উঠল। নিশানের কথার মানে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার গভীর রহস্যময় চোখ যেন তাকে কিছু বলার সুযোগ দিল না। শৈলী কিছু বলবে কি বলবে না বুঝে ওঠার আগেই নিশান ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। শৈলী শুধু তার চলে যাওয়া দেখলো, মনে হাজারটা প্রশ্ন নিয়ে, যার উত্তর হয়তো কালই মিলবে। অথচ তারা জানতো না তাদের দুজনের সেই নির্জন মুহূর্তের সাক্ষী হয়েছিল আরেক জোড়া চোখ। ছাদের এক কোণ অন্ধকারে ঢাকা, সেখানে গভীর এক দৃষ্টি স্থির হয়েছিল নিশানার শৈলীর দিকে। সেই চোখে ছিল অস্বাভাবিক ক্ষোভ, কেমন যেন এক অস্থির আগুন জ্বলছিল। নিশানের প্রতিটা অঙ্গভঙ্গি, শৈলীর প্রতিটা অভিব্যক্তি সে দেখছিল, পর্যবেক্ষণ করছিল এক অদ্ভুত স্থিরতায়। নিশান যখন সিঁড়ি দিয়ে নেমে গেল, শৈলীও ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে থাকলো। আর তখনই সেই আর তখনই সেই চোখ দুটো সামান্য নড়ল। এক নিঃশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশে গেল। কে ছিল সে? কেন সে এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? তার চোখে যে আগুন, সেটা নিছক কৌতূহল নাকি কিছু ভয়ানক ইঙ্গিত? কেউ বুঝতে পারল না। কেউ টেরও পেল না যে আজ রাতে নীরবতার মধ্যে এক অদৃশ্য সাক্ষী তাদের সাথে ছিল, যে এখন অন্ধকারে হারিয়ে গেলেও হয়তো শিগগিরই আবার ফিরবে। নিশা নিজের ঘরের দরজাটা ধীর হাতে ঠেলে ভেতরে ঢুকলো। সবকিছুই আগের মতোই আছে, অথচ কেমন যেন অন্যরকম লাগছে। ঘর জুড়ে নিস্তব্ধতা, বাইরে রাতের বাতাস বইছে, কিন্তু নিশানের বুকের ভেতর যেন অদৃশ্য এক অস্বস্তি পাথরের মতো চেপে বসেছে। সে দ্রুত গায়ে থাকা শালটা খুলতে গিয়েও থেমে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, কপালে ভাঁজ গভীর হলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিক, কোথাও যেন তার দৃষ্টি এড়িয়ে গেছে কিছু। হঠাৎ করেই তীব্র অস্থিরতায় ঘরের বারান্দার দিকে এগিয়ে গেল নিশান। দরজা খুলে বাইরে পা রাখতেই শীতল বাতাস তার গায়ে স্পর্শ করল। চারপাশে নিস্তব্ধ অন্ধকারের দিকে তাকিয়ে একরকম নিজেকে বোঝানোর চেষ্টা করলো সব ঠিক আছে। তবে সত্যিই কি সব ঠিক আছে? আঙ্গুল শক্ত হয়ে রেলিং চেপে ধরল নিশান। গভীর রাতের আধারে শহর একটা ঘুমন্ত দৈত্যের মতো করে আছে, কিন্তু নিশানের ভেতরটা নিদ্রাহীন এক বিস্ময়ে তোলপাড় করছে। বাতাসে একটা চাপা শ্বাস ফেলল নিশান, চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু মনের অস্থিরতা কমলো না, বরং আরো বেড়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো চারপাশে। অচেনা কিছু নেই, তবে অস্বস্তিটা কাটছে না। নিশানের দৃষ্টি আচমকা পড়ে শৈলীর দেওয়া শালের দিকে। নিঃশব্দে সেটি শরীর থেকে খুলে হাতে নিল, আঙ্গুলের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরল। একটা গভীর শ্বাস নিল সে। কেন জানি মনে হলো এই সামান্য কাপড়ের টুকরোটায় শৈলীর উষ্ণতা লেগে আছে, তার স্পর্শ, তার অস্তিত্বের একটুখানি ছাপ। কিন্তু এই অনুভূতি প্রকাশ করা যায় না, বলা যায় না, এমনকি নিজেকেও বোঝানো যায় না। শালটা আরো শক্ত করে চেপে ধরে আকাশের দিকে তাকালো নিশান। আজকের রাতটা যেন অন্যরকম। অন্ধকার আকাশের গভীরে লুকিয়ে আছে এমন কিছু, যা কাউকে বলা যায় না, যা শুধু অনুভব করা যায় একান্ত নিজের মতো করে, একা। নিশান জানে তার বুকের ভেতর যে অনুভূতিটা আজ ঘুরপাক খাচ্ছে, সেটার কোনো নাম নেই। এটা ভালোবাসা নাকি কিছু হারিয়ে ফেলার ভয় সে জানে না, শুধু জানে এই অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নেওয়ার নয়। এটা একান্ত তার নিজের, গোপনে লালন করা এক আবেগ, যা কাউকে বোঝানো যায় না, শুধু নীরবতায় বহন করতে হয় চিরকাল। নিশান শলটি হাতে শক্ত করে আঁকড়ে ধরে তার চোখ এক মুহূর্তের জন্য অন্ধকারে হারিয়ে যায়। হঠাৎ যেন এক নতুন আবেগে বিড়বিড় করে সে গেয়ে ওঠে, তোর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী।
মৃদু সূর্য রশ্মির আলো দিয়ে ভরে উঠেছে আজকের সকালটা। শীতের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আর আকাশে কিছু মেঘের সারি এসে উকি দিচ্ছে। গ্রাম্য পাখিরা মৃদু সুরে গান গাইছে, আর রাস্তায় একটু অবসন্ন হয়ে হাঁটছে মানুষজন। এই নীরব সকালে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। শৈলী তার রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হাতে এক কাপ গরম চা নিয়ে বসে আছে। যদিও তার মন একটু ব্যস্ত, তবুও কিছুটা শান্ত। কিছুই বুঝে উঠতে পারছে না, অথচ তার ভিতরে একটা অস্বস্তি, একটা শঙ্কা কাজ করছে। নিশান যে তাকে ডেকে পাঠিয়েছে তা মনে এলেই তার বুকের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হয়। না জানি আজ কোথায় নিয়ে যাবে সে। এদিকে নিশান সোজা উঠে নিজেকে প্রস্তুত করছে। কালকের ঘটনার পর তার মনে একটু অস্থিরতা ছিল, তবে আজ সেই অস্থিরতা দূর হয়েছে। তবুও তার মধ্যে অপ্রকাশিত কিছু অনুভূতি ছিল, যা সে নিজের ভেতরেই রেখে দিয়েছে। আজ তার কাছে একটা নতুন দিন, একটা নতুন শুরু। সে জানে না কি অপেক্ষা করছে, তবে মনে মনে এক অদ্ভুত আগ্রহ জন্ম নিচ্ছে, যেন আজ কিছু পরিবর্তন আসবে। সপরিবারে খাওয়ার পর্ব শেষ করে উঠে পড়েছে। রিমি কলেজের জন্য তড়িঘড়ি করে তৈরি হচ্ছে, অথচ নিজের যমজ বোন মিমিকে বিছানার হাতলে থুতনি লাগিয়ে লজ্জামাখা রূপে নখ খুঁড়তে দেখে চরম অবাক হলো রিমি। সাথে সাথে হাতে থাকা চিরুনিটা ছুঁড়ে মারলো মিমির দিকে। মাথায় খট করে ব্যথা লাগায় মুখ কুচকে কপাল ডলতে ডলতে বিরক্তির সুরে খেপে উঠল মিমি। উফ, কি সমস্যা তোর? চিরুনি ছুঁড়ে মারলি কেন? রিমি মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আবার পাল্টা কথা বলছিস কোন সাহসে? বাজে কয়টা? ঘড়ির দিকে চোখ রেখেছিস? মা এসে 2-4টি মারলে তারপর বুঝবি, বলদ। মিমি এবার চোখ নাক পুরো দমে কুচকে ব্যথাতুর চেহারা নিয়ে বলল, চুপ থাক তুই, ভালো লাগছে না। বলেই সে বিছানায় গায়ে দিয়ে দিল। আবারও রিমি চিৎকার দিয়ে উঠল, তুই আবার কি করছিস মিমি? তোর কি কিছু বোঝার ক্ষমতা নাই? এইভাবে থাকলে তো কলেজে যেতে পারবি না, দেরি হয়ে যাচ্ছে তো। মিমি চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থেকে কিছুটা ভারী সুরে বলল, তুই যা, আমি পরে যাব। রিমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মিমির মনোভাব অনেকটাই অন্যরকম হয়ে গেছে, যেন সে খুব গভীর কিছু নিয়ে চিন্তা করছে। রিমি কিছুটা বিরক্ত হলেও মিমির চোখে সে অদ্ভুত ভাবটা দেখে তার মন কিছুটা নরম হয়ে গেল। কিন্তু সে এবার বুঝতে পারছিল না মিমি এমন আচরণ কেন করছে। ওই, কি হয়েছে তোর? রিমি আরো বিরক্ত হয়ে বলে উঠল। মিমি এবার কোনো উত্তর না দিয়ে সোজা বিছানার উপর গিয়ে গুটিয়ে শুয়ে পড়ল। রিমির চোখে নতুন কিছু সংখ্যা দেখা দিল। রিমির আচরণ যেন অনেক কিছু গোপন করছে, কিন্তু কি সেটা? রিমি এবার খানিকক্ষণ অবাক নেত্রে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখলো। এরপর দাঁত খিচিয়ে বলে উঠল, পরে কখন যাবি তুই? ঘড়ি দেখেছিস? এখন গেলে তো 5 মিনিট লেট হবে। সাংঘাতিক জ্যাম লেগেছে কারণ বাজারের দিকে। মিমি এবার ধপ করে উঠে বসলো। মুখে লজ্জা মিশ্রিত হাসির রেখা টেনে আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতে বলল, তুই যা, আমার দেরি হবে না। আজ আমি নিশান ভাইয়ের সাথে মেট্রো রেলে যাব, বেশি টাইম লাগবে না। নিশান ভাই নিজের অফিস নেমে যাবে আর আমি কলেজে যাব, ব্যাস। রিমি এবার আগের থেকে ব্রু কুচকালো। আজকাল মিমির স্বভাব তার মোটেই ঠিক লাগছে না। নিশান ভাইয়ের সাথে যাওয়ার মোটেই শখ নেই তার। এমনিতেও যাওয়ার পথেও আজ নতুন একটা ক্যালকুলেটর কিনতে হবে। গত বৃহস্পতিবার একটা ফালতু ছেলের খপ্পরে পড়ে সে নিজের ক্যালকুলেটর হারিয়ে ফেলেছে। মিমি নিশান ভাইয়ের সাথে যাবে ভেবে আর চিন্তা করলো না রিমি। স্বস্তির শ্বাস ফেলে ব্যাগ ঘাড়ে নিয়ে পথ ধরল ঘরের বাইরে। তবে তৎক্ষণাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ কিছু একটা আসতেই রিমি চট করে মিমির দিকে তাকিয়ে বলে উঠল, আবে ওই ছাগলের বাচ্চা, নিশান ভাই তো আজ অফিসে যাবেন না। মিমি ভ্রু কুচকালো। মানে? কে বলেছে তোকে? খাওয়ার টেবিলে বড় মামাকে তো নিশান ভাই বলল যে আজ উনি ছুটি নিয়েছে, যাবে না আজ। মিমি একটু ভেবে আবার খুশি হয়ে গেল। ওহ আচ্ছা, আমি আজ তাহলে কলেজে যাব না, একটু বিশ্রাম নেই। রিমি দুহাত বুকে গুজে নেয়, ভ্রু কুচকে ঠোঁট বাঁকিয়ে বলে, মায়ের জুতোর বাড়ি খাওয়ার ইচ্ছে আছে?
মিমি এবার বিছানা থেকে উঠে সাফাই গাইতে মিথ্যে কথা বলা শুরু করলো। আরে বোকা, কথা শোন। তুই তো জানিস আমার ম্যাথে কত প্রবলেম আছে। 2-3টে জিনিস তো মাথার একদম ঢুকেই না। আজ যেহেতু নিশান ভাই বাসায় থাকবে, তাহলে আমি কলেজে না গিয়ে নিশান ভাইয়ের কাছে অঙ্কগুলো বুঝে নিব। রিমি এবার কপাল চাপড়ালো, এরপর বেরিয়ে যেতে যেতে বলল, গাদা 3 নাম্বার নানি, নিশান ভাই বাসাও থাকবে না, কি একটা কাজে শেলি আপুকে নিয়ে একটু বাইরে যাবে বলল। তুই ওইসব রং চং বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে নিচে আয়, আমি জুতো পরছি। মিমিকে কিছু বলতে না দিয়ে রিমি নিচে নেমে গেল। এদিকে মিমি ভ্রুকুচকে অন্যমনস্ক হলো। স্নিগ্ধভাবে বিছানায় বসে রিমির কথা শুনে যেতেই তার চোখে এক ধরনের চাপা অস্থিরতা দেখা গেল। মুখের হালকা হাসিটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। তার বদলে অদৃশ্য এক ধরনের শঙ্কা এসে ভর করলো মনে। কেন যেন আজ মিমির ভেতর কিছু একটা গোপন অনুভূতি জন্ম নিয়েছে, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আপন মনে আওড়ালো মিমি, কেন তারা একসাথে বাইরে যাবে, কারণটা কি? কিছুই যেন নিশান ভাই শৈলী আপুকে নিয়ে বাইরে যাবে। আপন মনে আওড়ালো মিমি, কেন তারা একসাথে বাইরে যাবে, কারণটা কি? কিছুই যেন ঠিক মনে হচ্ছে না। কেন তার অস্থিরতা বেড়ে যাচ্ছে, কেন সে এতটা রেগে যাচ্ছে? মিমি নিজের অজান্তে নিজের আঙ্গুল চুলে পেঁচাতে শুরু করলো। হঠাৎ করে একটা খোঁচা দেওয়া অনুভূতি মিমির শরীরের ভেতর তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ যেন তার ভালোবাসা লুকিয়ে নিয়েছে আর তার উপর কষ্ট দিচ্ছে। কেন কেন সে প্রশ্ন শুধু তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিড়বিড় করে নিজ মনে বলল মিমি, অন্যরকম লাগছে। আচ্ছা, কিছু হবে না, সব ঠিক আছে? নিশ্চয়ই কোনো কারণেই নিশান ভাই শৈলী আপুকে নিয়ে যাবে। অবশ্যই কোনো কারণ আছে। বারন্ত সকালটা একদম ঝকঝকে। আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর হালকা বাতাস গায়ে একরকম প্রশান্তি এনে দিচ্ছে। নিশান আর শৈলী শহর ছেড়ে একটু দূরের এক জায়গায় রওনা দিয়েছিল। এই তো একটু আগেই তারা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছে। তবে অবাক হওয়া শৈলী প্রায় কথা বলতে ভুলে গিয়েছে। নিশান নামক মানবটি তাকে এমন স্থানে এনেছে যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছে চারপাশকে। জায়গাটা ছিল সবুজে মোড়া, একদম নির্জন বিস্তীর্ণ মাঠের ওপারে একটা স্বচ্ছ জলের হ্রদ, যেখানে আকাশের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে আছে। হ্রদের ধারে বড় বড় গাছ, পাতায় পাতায় রোদের আলোর খেলা। পাখিরা গাছের ডালে বসে মিষ্টি সুর তুলেছে, যেন প্রকৃতির কোনো অদৃশ্য শিল্পী তাদের দিয়ে এই সঙ্গীত বাজিয়ে নিচ্ছে। চারপাশটা এতটা শান্ত যে নিশান আর শৈলী হাঁটতে হাঁটতে নিজেদের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। শৈলী তো সবকিছু ভুলে গিয়ে চারপাশের সৌন্দর্য চোখ ভরে দেখছিল। বাতাসের তাজা গন্ধ, মাটির কোমল অনুভূতি, সবকিছু যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। কিছু দূরে একটা ছোট কাঠের পুল দেখা গেল, যার ওপারে নরম ঘাসের ছাওয়া পথ বয়ে গেছে গভীর সবুজের দিকে। পুলের নিচ দিয়ে পানির ধারা বয়ে চলেছে কলকল শব্দে। সূর্যের আলো যখন পানির উপর পড়ছে, তখন তার ছোট ছোট কণাগুলো হীরার মতো জ্বলজ্বল করছে। পুলের কাছে আসতেই নিশান পা চালানো থামিয়ে দিল। তার দেখা দেখি শৈলীও স্বাভাবিকভাবে মাথা নামিয়ে রাখলো, চোখ রাখলো পুলের নিচে বয়ে চলা কলকল শব্দে উচ্ছ্বসিত পানির দিকে। নিশান শৈলীর পাশে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখলো। তার চোখে যেন একটা গভীর প্রশান্তি। শৈলীও চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন জায়গায় আসার অভিজ্ঞতা তার খুব বেশি নেই। বাতাসে ভাসা গাছের গন্ধ, হৃদের জলের শব্দ, দূরের টিলা থেকে আসা শীতল হাওয়া, সবকিছু যেন তাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। নিশান ভাই যে তাকে এত সুন্দর একটা জায়গায় আনবে, সে কখনো কল্পনাও করেনি। শৈলী ধীরে ধীরে ফিসফিস করে বলল, এত সুন্দর জায়গা, এই জায়গার খোঁজ কেমন করে জানলেন নিশান ভাই? নিশান হালকা হেসে নিঃসংকোচে অভিব্যক্তিতে বলল, তোর জন্যেই খুঁজেছি। অবাক হলো শৈলী। হাওয়ায় মিশে থাকা অদ্ভুত এক মিষ্টি গন্ধ শৈলীর মন ছুঁয়ে গেল। ঝিলিকে স্পষ্ট চোখ চিকচিক করে উঠল। যে মেয়েকে নিয়ে কখনো কেউ ভাবে না, সে মেয়েকে নিয়ে নিশান ভেবেছে।
স্তব্ধ হয়ে যাওয়া শৈলীর ঠোঁটের কোনায় অজান্তেই হাসির রেখা ফুটে উঠল। মন ভরে উঠল প্রশান্তিতে। আবারও চোখ মেলে আশেপাশে তাকালো সে। চারিদিকে ছড়িয়ে আছে সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের নমুনা। এসব দেখে যে কারো মন ভালো হতে বাধ্য, মুখে হাসি ফোটাতেও বাধ্য। পাখির কল কাকলি, হৃদের জলে জোড়া রোদের চিকচিক করা আভা, গাছের পাতায় খেলা করা বাতাসের দোল, সবকিছু যেন প্রকৃতির এক অনবদ্য আয়োজন। কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে ছাপিয়ে এখন তার মন জুড়ে শুধুই নিশানের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। তোর জন্যই খুঁজেছি। অবিশ্বাস্য লাগছে শৈলীর। কেউ কখনো তার জন্য কিছু করেছে কি? এমন করে ভেবেছে কি? সে তো বরাবরই একটু চাপা স্বভাবের, নিজের মতো থাকা মেয়ে। ছোটবেলা থেকে সে শিখে এসেছে যে কেউ তার জন্য ভাববে না, নিজেকেই নিজের মতো গুছিয়ে নিতে হবে। কিন্তু আজ নিশান, শৈলী আবারও চোখের তারায় বিস্ময় আর প্রশংসা একসঙ্গে মেখে নিশানের দিকে তাকালো। এই মানুষটা এত গম্ভীর, কথা কম বলে, অথচ তার মনের গভীরে কত কিছু লুকিয়ে থাকে। এমনকি নিজের অজান্তেই কি সে শৈলীর জন্য এতটা ভাবতে শুরু করেছে? শৈলী একটু ধীরে নিঃশ্বাস নিল, চোখ মেলে আবার প্রকৃতির দিকে তাকালো। আজ এই জায়গায় সৌন্দর্য কেবল প্রকৃতির জন্য নয়, বরং কারো বিশেষ মনোযোগের জন্য তার কাছে আরো সুন্দর লাগছে। নিশান পাশে থাকতেই যেন পরিবেশ আরো মায়াবী হয়ে উঠেছে। একটা ছোট্ট হাসি আবারও খেলে গেল শৈলীর ঠোঁটে। মন ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে। হঠাৎ নিশান বলে উঠল, তুই কথা বলতে শিখবি কবে? হঠাৎ নিশানের প্রশ্নের সম্মুখীন হয়ে অপ্রস্তুত হলো শৈলী। কিছুক্ষণ সময় নিয়ে বোঝার চেষ্টা করলো কথাটার মর্ম, কিন্তু সরল মনে নিশানের কথার মানেটা স্পষ্ট হলো না। প্রতিবারের মতো এবার মিনমিন করে জানতে চাইল। মানে? নিশান এবার দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে এক নজর ঘুরিয়ে এনে শৈলীর দিকে তাকালো। মুখে গম্ভীর ভাবটা বজায় রেখে স্বাভাবিক গলায় বলল, মানুষের মিনিমাম একটা সহ্য ক্ষমতা থাকে, সেটা যে কোনো ক্ষেত্রেই। আমি জানতে চাই তোর সহ্য ক্ষমতা ঠিক কতটা বেশি। শৈলীর ঠোঁট কিছু বলার জন্য মুখ খুলতেই নিশান আবার বলে, জীবনে এত বোকা হলে চলে না হিমরূপা। চমকে স্তব্ধ হয়ে তাকালো শৈলী। তার চোখের এমন দৃষ্টি দেখে নিশানের ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। শৈলীর চোখ ফের বিস্ময়ে বড় হয়ে গেল। হিমরূপা? সে কি ভুল শুনেছে? না, নিশান তো একদম পরিষ্কারভাবেই তাকে এই নামে ডাকলো। সে তো ঠিকই শুনেছে। শৈলীর মনে হলো কোনো এক শীতল হিমবিন্দু এসে তার বুকে ঠেকেছে, অথচ সেই শীতলতার ভেতরেও এক ধরনের অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। নিশানের চোখে তাকাতেই সে বুঝতে পারল লোকটা মজা করছে না, বরং সে এক ধরনের হতাশা মিশিয়ে কথাটা বলছে, যেন সত্যিই ভাবছে শৈলী বড্ড বেশি বোকা। শৈলী গলাটাকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আপনি হঠাৎ এমন বলছেন কেন নিশান ভাই? নিশান একটু কাছে এগিয়ে এলো, চোখে সেই একই গম্ভীর দৃষ্টি, যেন তার স্বাভাবিক অভ্যাসের মতো। তুই আসলেই বোকা, অনেক বোকা। তোর মতো গাধা আমি দুটো দেখিনি। আচ্ছা, আমায় একটা কথা বল, তুই কেন মায়ের উপর যুক্তিযুক্ত কথা বলতে পারিস না? অভদ্রতা দেখাতে চাস না, ইটস ওকে, কিন্তু ভদ্রতার সাথে যুক্তি নিয়ে কথা বলা তো যায়। যেটা সত্য সেটা কেন তুই জোর গলায় বলতে পারিস না বলতো? মানুষ তখনই দমে যায়, তখনই নীরব থাকে যখন সে অপরাধ করে। কিন্তু তুই তো কোনো অপরাধ করিসনি। যখন তোর উপর অন্যায়গুলো হয় তখন তুই কেন চুপ থাকিস? কেন অপেক্ষা করিস যে কেউ এসে তোকে বাঁচাবে? নাকি অন্যায় সহ্য করতে, অত্যাচারিত হতে ভালো লাগে তোর? নিশান একটানা বলেই যাচ্ছে আর শৈলী তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার মস্তিষ্ক এখনো ঠিকমতো প্রক্রিয়া করতে পারছে না নিশানের কথাগুলো। নিশান বিরক্ত হয়ে বাজখায় গলায় আবার বলল, বল, চুপ করে থাকিস না। শৈলী এবার একটু গুছিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আপনি এভাবে বলছেন কেন? আমি তো... নিশান তার কথা শেষ করতে দিল না। তুই কি জানিস চুপ থাকা এক ধরনের অন্যায়? তুই কি জানিস অন্যায় সহ্য করতে করতে একসময় মানুষ নিজেই নিজের শত্রু হয়ে যায়? শৈলী এবার গলা খাকারি দিয়ে বলল, নিশান ভাই, সবকিছু সময় হয়, পরিস্থিতির হয়।
নিশান হেসে উঠল, তিক্ত এক হাসি। অসাধারণ। তুইও ওই সস্তা বলি আওড়াচ্ছিস। সময়ের অপেক্ষা করতে করতে মানুষ নিজের জীবনটাই শেষ করে ফেলে, বুঝলি? সময় কখনো তোর জন্য বসে থাকবে না, তোকেই সময়কে ধরে আনতে হবে। সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দিলে একদিন দেখবি তোর জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নিচ্ছে। তখন কিছুই করার থাকবে না, কিছু বলারও না। প্রমাণ তো কম দেখছিস না? শৈলী এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। নিশানের প্রতিটি শব্দ তার ভেতর কোথাও গিয়ে আঘাত করছে। কথাগুলো যে মিথ্যে নয়। এক মুহূর্তের জন্য শৈলীর মনে হলো যে নিশান তাকে আজ এত দূরে বাস্তবতা শেখানোর জন্য এনেছে। তোর কি মনে হয় না তোর জীবনটা তোরই হওয়া উচিত? নিশানের কণ্ঠ এবার একটু নরম হলো। শৈলী দীর্ঘশ্বাস ফেলল। সবাই তো নিজের মতো জীবন কাটাতে পারে না নিশান ভাই। কিছু বাস্তবতা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। নিশান কপালে ভাঁজ ফেলে তাকালো। বাস্তবতা মানে কি অন্যায়ের সঙ্গে আপোষ? জীবন তোকে কতবার কাঁদিয়েছে বল? কতবার চোখের পানি লুকিয়ে হেসেছিস? কতবার কষ্ট চেপে মুখে হাসির মুখোশ এঁকেছিস? এসব কি তোর জীবন চাওয়ার ফল, নাকি তোর অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোর ফল? শৈলী এবার চোখ নামিয়ে নিল। নিশান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। তোকে ভাবতে হবে শৈলী, না ভাবলে একদিন দেখবি নিজেকে চিনতেই পারছিস না। কিছুক্ষণ নীরবতা। আশেপাশের হালকা বাতাস, গাছের পাতার মৃদু দৌড়, সব মিলিয়ে পরিবেশটাও যেন খানিক থমকে গেছে। নিশান নীরবে তার দিকে তাকিয়ে অপেক্ষায় শৈলী এবার কি বলে। কিছুক্ষণ পর শৈলী নিঃশ্বাস নিয়ে নিচু গলায় বলল, আপনি সবকিছু এত সহজে বলেন যেন সবকিছু হাতে ধরে বদলে ফেলা যায়, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় নিশান ভাই। নিশান ভ্রু কুচকালো, নীরবে এর মানে জানতে চাইল। শৈলীর ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীর গলায় বলতে শুরু করলো। জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো ছেড়ে দেয়া যায় না। কিছু বাধ্যবাধকতা থাকে যা না মানলেও চলে, কিন্তু মানতে হয়। আমার জীবনটা কখনোই আমার নিজের ছিলই না নিশান ভাই। আপনি তো জানেনই, আমার ছোটবেলা থেকেই শিখতে হয়েছে চুপ থাকা, শিখতে হয়েছে সবার কথা মতো চলতে। আমি কখনো চাইলে কি পারতাম সব বদলে দিতে? পারতাম নিজের মতো করে কিছু গড়ে তুলতে? যদি পারতাম তাহলে কি আজ আমি এভাবে থাকতাম? তার কণ্ঠস্বরে ক্ষীণ হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চেষ্টা করেছিস? নিশান এবার একদম স্থির গলায় বলল। শৈলী এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলো, তারপর ফিসফিস করে বলল, চেষ্টার আগেই হেরে গেছি নিশান ভাই, কারণ আমি জানতাম শেষটা বদলাবে না। নিশানের চোখ সরিয়ে নিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শেষটা তোর হাতে না থাকলেও পথটা তো তোর হাতে ছিল শৈলী। তুই কখনো লড়াই করার চেষ্টা করিসনি, কারণ তুই ভয় পেয়েছিস। শৈলী মুখ শক্ত করে বলল, ভয়? ভয় না থাকলে কি মানুষ অপ্রয়োজনীয় যুদ্ধে নামে না? আমি জানি আমার কথা শোনার কেউ নেই। এই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছেন, একটু হলেও তো আমাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। মামনিও আমাকে খুব ভালোবাসে, কিন্তু বাকিরা, তারা তো বাড়ির কাজের লোকের থেকেও নিচু চোখে দেখে আমায়। আমি জানি আমার অবস্থান বদলানোর সুযোগ নেই। তাহলে আমি শুধু শুধু লড়াই করে কি করতাম? শুধু নিজের ক্ষতি। নিশান এবার চোখ সরিয়ে সামনের সবুজ প্রকৃতির দিকে তাকালো। গাছের পাতার ফাঁক দিয়ে মিষ্টি রোদ মাটিতে পড়ছে, নরম বাতাস বইছে ধীর ছন্দে। কিছু দূরে পাহাড়ের গায়ে ছোট্ট ঝর্ণার স্রোত দেখা যাচ্ছে। প্রকৃতি এতটা সুন্দর, অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে এতটা দ্বিধাগ্রস্ত, এতটা শৃঙ্খলাবদ্ধ। দীর্ঘশ্বাস ফেলে নিশান বলল, তোর আসল সমস্যা কি জানিস? তুই নিজের দুর্বলতাগুলোই নিজের পরাধীনতা বানিয়ে নিয়েছিস। অথচ দুর্বলতা সবারই থাকে, কিন্তু সেটা কাটিয়ে ওঠার জন্যই তো মানুষ লড়াই করে। শৈলী এবার একদম নিশ্চুপ হয়ে গেল, তার গলা শুকিয়ে আসছিল। আজ এতদিন পর কেউ তাকে সত্যিটা শোনাচ্ছে, একদম নির্ভেজাল সত্য। নিশান কিছুক্ষণ নীরব রইল, চোখের দৃষ্টিতে একরকম তীক্ষ্ণতা, অথচ কোথাও যেন একটা গভীর প্রশ্রয় লুকিয়ে আছে, যেন কিছু বলার জন্য কথা সাজিয়ে নিচ্ছে। শৈলী কিছু বলবে কি বলবে না সেটা বুঝে ওঠার আগেই নিশান হঠাৎ বলে উঠল, তুই জানিস তোর জন্য কেন আমি এত কথা বলি?
শৈলী কপাল কুঁচকালো। সেও তো জানতে চায়। কেন? নিশান একদম স্থির হয়ে বলল,